করি আমি আমার ত্রিপুরা সমস্ত সাংবাদিক বন্ধুদের সঙ্গে মিলিত হই। আর যেটা আমার দায়িত্ব অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, যে ওই সেশনে আমি ত্রিপুরা রাজ্যের মানুষের সেশনের বিষয়ে আপনারা সবাই অবগত আছেন যে সেশন আমরা সুন্দরভাবে চালাতে পারিনি অপোজিশনের হাঙ্গামার জন্য। ইস্যু এদের কাছে কোনো কিছু নেই, তারপরও লোকসভা এবং রাজ্যসভা সঠিকভাবে চলতে দেয়নি। কিন্তু তারপরও আমরা যারা ভারতীয় জনতা পার্টির সাংসদ রয়েছেন হাউসে অংশগ্রহণ করার জন্য তৈরি আমরা করেছিলাম এবং সেই বিষয়ে আপনাদের অবগত করতে চাই। আমি টোটাল 57 স্টার্ট আনস্টার্ট কোশ্চেন তো পরবর্তী সময় হয়, কিন্তু 57 কোশ্চেন আমি ত্রিপুরা এবং ভারতবর্ষের বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন সমস্যা বা সমাধান বা তার ইস্যু কোশ্চেন জমা দিয়েছিলাম। তার মধ্যে 15টি কোশ্চেন আমার অ্যাকসেপ্ট হয়েছিল, সব তো অ্যাকসেপ্ট হয় না। তো তার মধ্যে 14টি আনস্টার্ট কোশ্চেন আর 1টি স্টার্ট কোশ্চেন, সেটা দেওয়া হয়েছিল। সেই ইস্যুগুলি তো আপনাদের কাছে ডেটা আমি দিয়ে দেবো, কপি এক একটা করে। একটা কোশ্চেন করেছিলাম রাজ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বিশেষ সহায়তার জন্য, কারণ ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট তার মধ্যেই রাজ্যের আর্থিক উন্নয়ন হয়। কয়লার উপর অত্যাধিক নির্ভরতা কম করার জন্য একটা কোশ্চেন করেছিলাম। ইন্টিগ্রেটেড আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর অর্গানাইজেশন লাগু করার জন্য একটা কোশ্চেন করেছে। অটল বীমা কল্যাণ যোজনার উপরে কোশ্চেন করেছিলাম। ফার্টিলাইজার বিতরণের উপরে কোশ্চেন করেছিলাম। ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য। ত্রিপুরার সমগ্র শিক্ষার উপরে একটা কোশ্চেন করেছিলাম। মাইনিং সেক্টর সুধার মিনারেল এক্সপ্লোরেশন উপরে কোশ্চেন করেছিলাম। রেলওয়ের নীল প্রকল্পের উপরে কোশ্চেন করেছেন। ন্যাচারাল গ্যাস তার বিস্তারের উপরে কোশ্চেন করেছিলাম, কারণ ত্রিপুরাতে যতগুলো পাওয়ার প্রজেক্ট আছে সবগুলোই গ্যাস বেসড। আগে ডুঙ্গরে ছিল খানিকটা, সেটাও বন্ধ হয়ে গেছে। ত্রিপুরাতে সমস্ত পাওয়ার প্রজেক্ট আমাদের কাছে যতগুলো আছে সেগুলো গ্যাস বেসড। বন্ধ করা ফার্টিলাইজার ইউনিটস আবার চালু করার সেই বিষয়ে কোশ্চেন করেছিলাম। PMMKSSY প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা, তার উপরে কোশ্চেন করেছিলাম। ত্রিপুরা এবং পূর্বোত্তর রাজ্যের নিউক্লিয়ার টেকনোলজি নন পাওয়ার বিষয়ে দেখছিলাম। ত্রিপুরাতে অনগোয়িং ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট, তার উপরে কোশ্চেন করেছিলাম। ন্যাশনাল হাইওয়ের বিষয়ে বিশেষ করে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ন্যাশনাল হাইওয়েতে ত্রিপুরাতে প্রায় 22,000 কোটি টাকার উপরে কেন্দ্র সরকার ত্রিপুরা সরকারকে দিয়ে এখানে ন্যাশনাল হাইওয়ে NHIDCL কাজ করেছে। কিন্তু 2024-এর বন্যার পর আর যারা এই কাজগুলি টেন্ডার পেয়েছিল এরা সঠিকভাবে না করার কারণে ত্রিপুরার ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ের অবস্থা খারাপ। সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ও নীতিন গাডকারি যে কনসার্ন মিনিস্টার রয়েছেন ওনার সঙ্গে পুরো টিম নিয়ে দেখা করেছিলেন, এবং পরবর্তী সময়ে আমি কন্টিনিউয়াস মন্ত্রীর সঙ্গে এবং অফিসারদের সঙ্গে বসে তা ফলো আপ করেছি।
তার মধ্যে কিছু অ্যাকশন হয়েছে, কিছু রাস্তা যেই কন্ট্রাক্টর পেয়েছে তাকে দিয়ে করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি 3-4টা প্যাচ রয়েছে, যেটা খোয়াই কৈলাস শহর হয়ে যেটা কমলপুর হয়ে যায় সেই রুটটা, সেটা নতুন কন্ট্রাক্টরকেই দেওয়া হয়েছে। কিছু টেন্ডার হয়ে গেছে, আর সেটা ইমার্জেন্সি হিসাবে কাজগুলিকে এনএচএডিসিএল রাইটস কে, যেটা রেলওয়ের একটা সংস্থা আছে, তাকে দিয়ে করার ব্যবস্থা করিয়েছেন। আমি এনএচএডিসিএল এমডি এবং ডাইরেক্টর টেকনিক্যাল তাদের দুজনকেই ত্রিপুরাতে পাঠিয়েছিলাম। এরা দুজনেরা 7 দিন ত্রিপুরাতে ছিল। থাকার পর আমি বলেছিলাম যে কমসে কম এই বৃষ্টির মধ্যে আপনারা বিটুমিন বা রাস্তা তৈরি করতে পারবেন না, কমসে কম পাথরের চিপস দিয়ে রোলার লাগিয়ে কমসে কম চলে যেতে পারে সে তার ব্যবস্থা করার জন্য। সেটা একটা করেছে, তার একটা রিপোর্ট আমার কাছে পাঠিয়েছে। বাকি আরেকজন শিলচর থেকে একজন কন্ট্রাক্টরকে লাগিয়ে এখানে কাজ করার জন্য নতুন ভাবে ওনারা অ্যাড করেছেন, তার জন্য এক্সট্রা পয়সা দিয়েছেন। কারণ কি, যারা এখানে কন্ট্রাক্টর কাজগুলো করছিল, এরা ফান্ডের কারণে করতে পারছে না, বিভিন্ন বাহানাবাজি করছিল, আর সেই কারণে তাদেরকে 1-2জনকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, আর নতুন করেও কাজ দেওয়া হয়েছে। এমপি লেটের বিষয়ে আমি রাজ্যসভা এমপি থাকাকালীন কম সময় ছিল আমার কাছে, 4,43,000 4,43,29,552 টাকা রাজ্যসভার এমপি লেট থেকে খরচা হয়েছিল। আর লোকসভা থেকে 11,63,63,234, কুল মিলিয়ে দুইটা মিলিয়ে 15,76,92,786 টাকা ব্যয় হয়েছে বিভিন্ন প্রকল্পে। সেটা যদি পার্সেন্টেজ দেখি, কমপ্লিটেশনের পার্সেন্টেজ 77.11%। রাজ্যসভার তো আমার 100% ছিল। তার সঙ্গে যেটা আমি 15,76,000 বললাম, 76 লক্ষ, তার সঙ্গে আরেকটা অ্যাড হবে, যেটা এখনো আমি রিলিজ করে দিয়েছি, এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি। সেটা আরো 90,606,875 টাকার একটা প্রজেক্ট আমি মঞ্জুরি দিয়েছি। পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড, কারণ এমপিরা তাদের কোটা থেকে পিএম রিলিফ ফান্ড থেকে টাকা রিলিজ করতে পারে মুমূর্ষু রোগীদের জন্য। সেটাতে 24টা এই পর্যন্ত ত্রিপুরার 24টি ব্যক্তি তার সহযোগিতা পেয়েছে পিএম রিলিফ ফান্ড থেকে, আর তাতে 56,90,249 টাকা ত্রিপুরার মানুষ পেয়েছে। আমি বিভিন্ন বিষয়ে পত্রাচার করে থাকি, তার বিষয়ে আপনাদেরকে সময়ে সময়ে অবগত করাই। 3টি প্রজেক্ট আমি দিয়েছিলাম ট্যুরিজম ডিপার্টমেন্টে। তার মধ্যে দত্তেশ্বরী কালীবাড়ি আছে, বিলুনিয়াতে একটা কালীবাড়ি আছে, আরেকটা জোলাবেড়াতে কালীবাড়ি। এই 3টের প্রায় 30 কোটি টাকা ব্যয়ে কেন্দ্র সরকার সেই টাকাটা দেবে। আর মজলিশপুরের জিরানিয়াতে 140 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা সরকার, সুশান্ত চৌধুরী মহোদয় যে মন্ত্রী আছেন, উনি একটা স্কিম পাঠিয়েছেন, সেটা আমি ট্যুরিজম মিনিস্টারকে দিয়েছি, আর সেটাও
কম সময়ের মধ্যে 140 কোটি টাকা সেটা স্যাংশন হবে। আরেকটাও মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী মহোদয় পাঠিয়েছেন, সেটাকে আমি ফলো আপ করছি, একটা টি ট্যুরিজমের উপরে সাউথে করার জন্য, সেটারও করবে। 50 কোটিতে প্রজেক্ট একটা দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু সেটা 50 কোটি থেকে, আর তার আগে এডিবি দিয়েছে, কিন্তু 50 কোটিকে ডেভেলপ করার জন্য আমি মন্ত্রীকে বলেছি, ট্যুরিজম মিনিস্টারকে, কারণ এটা বাউন্ডারি ওয়াল দিয়ে তারপর 50 কোটিতে একটা বড় প্যাকেজ দিয়ে করতে হবে তার ডেভেলপমেন্ট। এখন কেন্দ্র সরকারের তরফ থেকে সেখানে এসে মূর্তিগুলো ঘষামাজি এইসব ছোট চাটো কাজ করছে, কিন্তু আলটিমেটলি তাতে কোনো কিছু হবে না। বড় একটা প্যাকেজ আমি বলেছি মিনিস্টারকে তৈরি করে দেওয়ার জন্য। তো 50 কোটিতে একটা বড় একটা প্যাকেজ এনে 50 কোটির সর্বাঙ্গীন বিকাশের জন্য, সেখানে একটা ক্যাফেটেরিয়া থাকবে, সেখানে শৌচালয় থাকবে, রোডটা ঠিক করতে হবে, বাউন্ডারি ওয়াল চারিদিকে দিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। তো ও তার জন্য বড় একটা প্রজেক্ট তৈরি করার জন্য বলেছি, সেটা হলে 50 কোটির সর্বাঙ্গীন উন্নয়ন হবে। বিষয়ে আমি একটা কথা বলি, এফসিআর বিলটা কি যারা অপোজিশন করছে তারা পড়েছে, দেখেছে? দুর্ভাগ্য এই বিষয়টা যে আমাদের এখানে যারা অপোজিশন করেন ইনক্লুডিং রাহুল গান্ধী, এরা না পড়ে জেএনও থেকে কেউ বলে দিয়েছে, তো তার উপর বেস করে রাজনীতিটা করে বিলটা পড়েননি। তার মানে বিপ্লব দেব তো বিলটা পড়েছে এফসিআর বিলটার মধ্যে কি আছে তাতে তো ভাই, আমি যদি নিজে একটা বাড়ি করি, আমার ছেলে যদি হঠাৎ করে দেখলাম যে টাকা নিয়ে এসছে, আমিও তো জিজ্ঞাসা করি টাকা কোথা থেকে এনেছিস, কোথায় পেলি? ভালো বাবা হলে তো সেটা জিজ্ঞাসা করে, মা হলে জিজ্ঞাসা করে, সোর্স তো জিজ্ঞাসা করবে না, সোর্স জিজ্ঞাসা করতে পারবো না। ওখান থেকে টাকা এনে এনজিওর মাধ্যমে উড়িষ্যাতে যে পাসকোর মাধ্যমে যে কাজ হচ্ছিল সেগুলোকে বন্ধ করে ভারতবর্ষের জিডিপি কে 3% ডাউন করে দিয়েছে। পুরো দুনিয়াতে মেসেজ দিয়েছে। গ্রিন ফাউন্ডেশন নামে একটা এনজিও, সেটা ইন্টারন্যাশনাল কাদের কি আছে দেখে নিন, নাম বলে দিচ্ছি আমি। এরা এমন ভাবে বদনাম করেছে ভারতবর্ষে, তখন আমাদের সরকারও ছিল না, ইউপিএ গভর্নমেন্ট ছিল, এই কমিউনিস্টের এই লোকগুলো পেছনে ছিল সবগুলো। ভারতবর্ষের যতগুলো এই ধরনের আন্দোলন হয়েছে সবগুলো পেছনে কমিউনিস্টের লোক থাকে, আর পেছনে ইন্টারন্যাশনাল চক্র করে আমাদের জিডিপি ডাউন করে দিয়েছিল। 2 থেকে 3% ভারতবর্ষের জিডিপি ডাউন করে চারটি কেন কোথায়? কারণ কি, কেউ তখন আমাদের এখানে আসতো না, আরে এখানে যারা যাওয়া যাবে, এখানে তো স্ট্রাইক করে সব বন্ধ করে দিয়েছে। তো এমন কাশ্মীরে যে পাথর ছোড়া হতো, ওই করা হতো, তার পেছনে কে আছে? যারা কাশ্মীরকে পাকিস্তানকে দিয়ে দাও, অরুন্ধতী রয় বুক লিখে তাকে পুরস্কার দেওয়া হয়, এরাই তো ছিল। তো এই যে এফসিআর এর বিষয়ে কি হচ্ছে? এফসিআর এর বিষয়ে বাইরে থেকে ফান্ডিং আপনি আনবেন, কোনো আপত্তি নেই, আনবেন, তো সেটা সরকারকে জানাতে হবে, জানতে হবে। আর আগে এফসিআর এর যে পয়সা আনার পর তার মধ্যে যে অনিয়ম বা কোনো কিছু হতো, তো তার জন্য 5 বছরের জেল আর 4 জরিমানা ছিল। এখন সেটাকে 1 বছরের জেল করা হয়েছে আর জরিমানা কম করা হয়েছে, তাহলে তো লাভই তো হলো। হ্যাঁ, রেসপন্সিবিলিটি ফিক্স হয়েছে। আগে কি হচ্ছে, টাকা আসার পরে একটা সংস্থা বানানো হলো, সংস্থা বানানোর পরে তো সেটা রিনিউ করা হতো না। আপনি নিয়ে এসে বাড়ির মধ্যে আপনি এখানে উগ্রবাদী কাজ চালাচ্ছেন আর রিনিউ করছেন না। সেটা একসময় আপনার 5 বছরের জন্য সময় ছিল, করে নিয়ে আপনি সেটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে আপনি বন্দুক বানাচ্ছেন, আর তার এটা কি হচ্ছে কি না করছে সরকারকে জানকারি দেবেন না। এখন কি হচ্ছে, যদি রিনিউ না করেন সেটা সরকারি সম্পত্তি হয়ে যাবে। রিনিউ করতে আপনার আপত্তি কি? যেমন উদাহরণ, রাজীব গান্ধী ফাউন্ডেশনে চাইনিজ এমবিসি থেকে হোয়াইট মানিতে 1,25,00,000 টাকা দেওয়া হয়েছে তৎকালীন সময়। তো রাজীব গান্ধী ফাউন্ডেশন টাকা, সোনিয়া গান্ধী, তার মধ্যে রাহুল গান্ধী, কংগ্রেসের তাবর নেতা, তো তার মধ্যে চাইনিজ এমবিসি এত দানবীর হয়ে গেল, ডাইরেক্ট তার মধ্যে 1,25,00,000 টাকা দিয়ে দিল। তারপরে ছিল আরো মহা বিপদ, এই এনজিওর মাধ্যমে, এই সংস্থার মধ্যে যারা পদাধিকারী তাদের উপরে কোনো কানুনি ব্যবস্থা নেওয়া যাবে না, তারা সব জামাই।
ষষ্ঠীর জামাই। আপনি প্রেসিডেন্টের উপর করতে পারবেন না, পদাধিকারীর উপর করতে পারবেন না, কার উপরে করতে পারবেন? সাধারণ মেম্বারের উপরে। কেন? কারণ কি তার জন্য বানানো হয়েছিল? কারণ ওই পদাধিকারী সোনিয়াগান্ধী ছিলেন, তার জন্য পদাধিকারী তার বাইরে, ওনার কারণে সমস্ত সবাই বেরিয়ে চলে গেছে। আরে ভাই, প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এদেরকে যদি না ধরেন তো মেম্বার ধরে করবেন কি আপনি? তো এবার আপনারা বুঝুন, এফসিআর আনার দরকার না দরকার নেই? দেশ রক্ষা করতে হবে না তাদেরকে রক্ষা করতে হবে? তো এরা যাই কিছু করুক, এফসিআর আনবো, বিপ্লব দেব বলছি, আনবো, পাস করাবো, এবং কানুনকে হিসাবে ভারতবর্ষের মধ্যে থাকতে হবে। Either additional issue, and they said, why not the state government given the money? The PWD is there; they can also go for it. দেখুন, বললে ওখানে অপোজিশনে বলার জন্য, বিরোধিতা করার জন্য বলে, ন্যাশনাল হাইওয়েতে একটা ইট লাগাতে গেল ন্যাশনাল হাইওয়ের পারমিশন নিতে হবে, আপনি একটা মূর্তিও লাগাতে পারবেন না। তো সেগুলো ফালতু কথা বলা হয়। আর ত্রিপুরা সরকারের এমন ক্ষমতা নেই যদি ন্যাশনাল হাইওয়ে এখান থেকে চলে যায়, আমরা বলে দিলাম ন্যাশনাল হাইওয়ে তোমাদের করতে হবে না। ত্রিপুরা সরকার 22,000 কোটি টাকা খরচা করে রোড বানাতে পারবে না। ত্রিপুরার টোটাল বাজেটই 37,000 কোটি টাকা। তো 22,000 কোটি টাকার দুই রাস্তা বানায়, তো স্যালারি কোথা থেকে দেবে? No, the fund is given to the state government in that case. নেই ফান্ড, আমরা কিছু কিছু কাজ পিডব্লিউর কাছে নিয়ে আসি, করাই। পিডব্লিউডির কাছেও এমন স্ট্রেংথ নেই যে পিডব্লিউডি এনএইচআইডিসিএল কাজ করবে, পিডব্লিউডি করবে। তার জন্য পিডব্লিউডির স্টাফ ক্ষমতা অফিস বাড়াতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে। এখনো বহু এনএইচআইডিসিএল এর মধ্যে আমাদের ত্রিপুরার ইঞ্জিনিয়ারিং এরা ডেপুটেশনে নিয়ে যায়। তো স্বাভাবিকভাবে তার জন্য আলাদা করে ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার চাই, ত্রিপুরার বাজেট চাই। তো স্বাভাবিক ওই ক্যাপাসিটি সবগুলো কাজ যদি পিডব্লিউডি কে দিয়ে দাও, অনেক স্টেটের মধ্যে দেওয়া হয় পিডব্লিউডি কে। আমিও এক সময় সিএম থাকাকালীন এই যে আগরতলা টু জিরানিয়া যে রোডটা যেটা চড়া করেছেন, এটা আমার সময় শুরু হয়েছিল, কিন্তু আমি নিজেই ভুক্তভোগী যে 4 বছর যাবত এই রোড কমপ্লিট হয়নি। আমি নিজে বলছি, বিরোধীতে বলার দরকার নেই, কিন্তু তাতে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করতে পারে? কারণ কি কাজগুলো দেওয়ার সময় ওই সময় আমি পিডব্লিউডিতে একবার নিয়ে এসেছিলাম, নিতিন গাডকারি জি বলে, তারপরে সেটা যে কোনো কারণে আবার এনএইচআইডিসিএল কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। তো সেটা যদি হ্যান্ড ওভার না করে আমরা যদি কোনো এলএনটি বা এই ধরনের কাউকে, যে কাজটা ওই সময় আমার মাথায় ছিল যে এলএনটি কে ডেকে বা বড় 2-4টে কোম্পানি ডেকে বলবো বলে, কিন্তু এদের মধ্যে কন্ডিশন এদের আমি ডেকেছিলাম, দিল্লিতে বসেছিলাম। এলএনটি আমাকে বলেছিল, স্যার আমরা তো 2,000 কোটি টাকার নিচে কাজে চাই না, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা অন্যর কাছ থেকে সেমি কন্ট্রাক্ট দিয়ে কাজ করি না, আমরা আমাদের নিজের মেশিনারি লাগাই, নিজের সিস্টেম লাগাই। তাহলে মিনিমাম 2,000 কোটি টাকার যদি কাজ দেন তবেই আসবে। তো স্বাভাবিকভাবে আমি কথাবার্তা বলেছিলাম, বলার পরে উনি চলে যাওয়ার পরে সেটা কি হয়েছে না হয়েছে আলাদা বিষয়, সবটা তো আমি ফলো করতে পারি না। কিন্তু ওভারঅল কাজগুলি হয়েছে, ভালো খারাপ যাই হয়েছে আপনাদের সামনে, সেটা ঠিক করা আমাদের দায়িত্ব। তার জন্য দায়িত্ব এটা ঠিক পাক্কা, ডক্টর মানিক সাহা, বিপ্লব দেব, আমরা আছি, এই রাস্তাগুলো ঠিক করে দেব। মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য আমি নিজে ক্ষেত প্রকট করছি, কারণ এত টাকা আনার পরে, রাস্তাগুলি তৈরি করার পরে মোদিজি টাকাগুলি দিয়েছে ত্রিপুরা মানুষের জন্য, কিন্তু সবগুলো রাস্তা খারাপ হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে। তো সেগুলো যাতে তাড়াতাড়ি মেরামত করা হয়, তাড়াতাড়ি মেরামত নয়, কমপ্লিটলি নতুন প্যাকেজ করে আবার করতে হচ্ছে রোডগুলো। তো সরকার তো পয়সা দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট না করেনি, নিতিন গাডকারি বলছে অ্যাগেইন করো, পুরো টাকা আমি দেবো। এখন আমাকে একটা লড়াই করতে হবে যে এগুলো যাতে, আমি আগেই বলেছিলাম যে প্রথম স্টার্ট করো একটা অ্যাজ এ এক্সাম্পল, উদয়পুর টু অমরপুরের যে রোডটা আছে সেটা মানে সিমেন্টের দিয়ে তৈরি করো, একটা করলে তো বোঝা যাবে কি হচ্ছে। একটা পাইলট প্রজেক্ট বলেছিলাম, তো আমি যাই, এবার গিয়ে বসবো, বসে আমি করব। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার মানুষকে আশ্বস্ত করতে চাই, কষ্ট হয়, কারণ আমি কালকে যখন ঘুরেছি আমি দেখেছি আমারও কোমরে ব্যথা হয়, আমি তো মানুষকে ভাই, তো মানুষ কত কষ্ট পাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে দেখি যে আপনারা অনেক সময় তার ছবি তুলে দেন, বা তো স্বাভাবিকভাবে আমি খুব খুশি হয়ে যাবে, মানিক সাহেব বহুত খুশি হয়ে যায়, এমন কোনো কিছু না। আমাদের মধ্যেও দুঃখ, কারণ এত টাকা যে এনেছে তার কষ্টটা বেশি হয়, লড়াইটা করে আনতো। এইভাবে কেউ যদি ভাবে 22,000 কোটি টাকার কাজ এভাবে উলুধ্বনি দিয়ে দিয়েছে, এমন না, তেমন না, অনেক কষ্ট করে আনতে, অনেক লড়াই ঝগড়া করতে হয়। তো যেটা হয়েছে সেটা যাতে তাড়াতাড়ি হয়, বৃষ্টিটা সিজনটা আছে, আমি আশা করি যে খুব কম সময়ের মধ্যে রোডগুলো
ঠিক করার ব্যবস্থা এনএচআইডিসি করবে। কেন্দ্র সরকার আমাদের, রাজ্য সরকার আমাদের। রাজ্যতে এনএচআইডিসি দেখার জন্য একজন চিফ ইঞ্জিনিয়ার থাকে, দায়িত্ব থাকে, কিন্তু মূল দায়িত্ব এনএচআইডিসি। কেন্দ্রীয় মন্ত্রী হাত ঢেলে পয়সা দিয়েছেন, 22,000 কোটি টাকার রোডের কাজ দেওয়া ত্রিপুরার মতো ছোট রাজ্যে চারটিখানে কথা নেই। নীতিন গাডকারি দিয়েছেন, কিন্তু এনএচআইডিসি আমি এই বিষয়ে আমি স্পষ্টতার সঙ্গে মন্ত্রীকে বলেছি, আপনি দরকার হলে এনএচআইডিসি বন্ধ করে দিন। আপনি এনএচআইডিসি বানানো ছিল নর্থ ইস্টের রাজ্যগুলোর ওভারঅল ডেভেলপমেন্ট করার জন্য, রোড কনস্ট্রাকশন। তার মানে কি আরো বেশি দ্রুত যাতে কাজ হয়, এনএইচকে দিলে সারা ভারতবর্ষের কাজ করতে থাকে, নর্থ ইস্টে ফোকাস করতে পারেন, ফোকাস করার জন্য দেওয়া হয়েছে। আলটিমেটলি নর্থ ইস্টে সমস্ত কোটি রাজ্যের মধ্যে বৃষ্টি বেশি হয়। আর আমাদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ত্রিপুরাতে পাথরই নেই আমাদের কাছে, বাকি সবগুলো স্টেটের কাছে নিজেদের স্টোনার রয়েছে, মেঘালয় পর্যন্ত সবগুলোর কাছে, আসাম, মেঘালয়, মণিপুর সবার কাছে রয়েছে, ত্রিপুরাতে নেই। সেটা আমাদের জন্য মূল সমস্যা, কষ্ট আমাদের বেড়ে যায়। আমি এদেরকে বারবার বলেছি যে যদি ত্রিপুরা স্থায়ী সমস্যার সমাধান করতে হয়, বিটুমিনের রাস্তা নয়, কনক্রিটের রাস্তা করার জন্য, তাতে 1.5 গুণ পয়সা বেশি যায়। আমি ওই জন্য আপনাদের শেয়ার করি, এনএচআইডিসি এর এমডি কে বলেছি, ওনাকে বলেছি যে আপনাকে আমি বারবার বলেছি যে কাজগুলো দরকার হলে দেরি হোক, কিন্তু আপনি কনক্রিটের করুন, তাতে 1.5 গুণা গেলে দরকারে রাস্তা কম করুন, কিন্তু কনক্রিট করলে সেটা কমসে কম 10 বছর থাকবে, টিকবে, পয়সাটা বেশি যাবে। কিন্তু এখন এরাই বলছে যে এই কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে, সমস্ত রাস্তায় শেষ হয়ে গেছে, আবার নতুন করে টেন্ডার দিতে হচ্ছে। এখন যে হচ্ছে ইমার্জেন্সি রাইটস কে দিয়ে নতুন টেন্ডার দিচ্ছে, তার মানে আবার ততটাই পয়সা খরচ হবে। তারপরে তার মানে কি যেই টাকাটা 100 টাকা করছে, আবার 100 টাকা 200 টাকা খরচ। যদি এটা ইয়ে মানে সিমেন্টের করে তৈরি করে দিত, তাহলে হয়তো বা 1.5 গুণা 100 টাকার জায়গা 150 টাকা যেত। উদাহরণ তো আমি বোঝানোর জন্য তো করতে পারি, কিন্তু আজকাল এই দেশের মধ্যে সমস্যা, বিরোক্রেট এরা বেশি বুঝে, এরা ইঞ্জিনিয়ার। কিন্তু এদেরকে 1-2 জনকে আমার যতটা আমি এখন বলতে পারবো না, 1-2 জনকে এরা সাসপেন্ডও করেছে। এবং আপনি যেটা বলেছেন যে ব্ল্যাক লিস্ট কাদের কাদের করেছে, এখন আমার কাছে লিস্টটা নেই, কিন্তু ব্ল্যাক লিস্ট করেছে উত্তরাখণ্ডের কন্ট্রাক্টর, আমার নামটার খেয়াল নেই, এদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে এবং এদেরকে কাছ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। ওয়ার্ক উইথড্র করে 2টা প্যাকেজে আছে, আমার কাছে আছে, ডিটেলস আপনাদের দিয়ে দেবেন। 2টো প্যাকেজের মধ্যে পুরনো কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হচ্ছে, বাকি যে প্যাকেজ গুলো সেখানে তাদেরকে তুলে দিয়ে ইমার্জেন্সি রাইটস এর মাধ্যমে করা হচ্ছে। রাইটস এর মানে ন্যাশনাল হাইওয়ে একটা পিএসও, তাকে দিয়ে করানো হচ্ছে। So in that case, is there the problem? এবং তাতে আমি অত্যন্ত দুঃখিত। আমি বারবার একটা কথা বলি আপনাদের মাধ্যমে, সরকার যেটাই করুক, আমাদের ত্রিপুরাতে ক্লাব কালচার আছে, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। আমি একবার এই ক্লাবগুলোকে দায়িত্ব দিয়েছিলাম, বলে তোমরা তোমাদের এরিয়াকে ক্লাবগুলো শুধু দুর্গাপুজো করার জন্য আর চাঁদা তুলে সামনে 3টা দোকান করে রেন্ট উঠানোর জন্য তো ক্লাব বানানো হয়নি, ক্লাব সমাজ সেবার জন্য করা হয়েছে। তো ক্লাবগুলো যদি দায়িত্ব নিয়ে নেয়, সবগুলো ক্লাবের মধ্যে সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, বডি আছে, এবং এদের সবগুলো ক্লাব মিলিয়ে আলাদা আলাদা গ্রুপও করা আছে, এরা দায়িত্ব নেওয়া উচিত নিজের নিজের এরিয়ার মধ্যে, যাতে ড্রাগস কেউ ইউজ না করে, না বিক্রি করতে পারে। ক্লাবগুলো যদি নেমে যায় রাস্তাতে, ছেলে মেয়েরা আমাদের যে মানে ইনোসেন্ট বাচ্চারা ড্রাগস নিয়ে নিচ্ছে, সেখান থেকে বাঁচার সুযোগ হবে। সরকার যেটা করছে, সরকারকে আরো বেশি তার মধ্যে কাজ করা উচিত, সরকার করছে। মাননীয় মুখ্যমন্ত্রী জি নিজেই রয়েছেন, হোম মিনিস্টার করছেন। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বারবার বলি, আমি তো ত্রিপুরার ছেলে, আমি জানি ক্লাবের একটা প্রভাব নিজের এরিয়ার মধ্যে থাকে। কার জমি বিক্রি হয়েছে সেটা খোঁজ না করে, কার বাড়িতে নেশার ট্যাবলেট নিচ্ছে সেটা যদি খোঁজ করে, তো ক্লাবগুলির জন্য ভালো, সমাজের জন্য ভালো, আর ক্লাবগুলির প্রতি মানুষের মানসিকতাও পরিবর্তন হবে। আমি আপনাদের মাধ্যমে ক্লাবের সমস্ত ক্লাবের সেক্রেটারিদের, প্রেসিডেন্টকে অনুরোধ করছি, কে বললো মুখ্যমন্ত্রী বলেছে, এমপি বলেছে, সেখানে না গিয়ে নিজে করো না ভাই। নিজের ছেলেটা যখন ইয়াবা ট্যাবলেট নেবে তখন টের পাবে। তার জন্য অন্যের ছেলে হয়েছে তার জন্য আপনার দায়িত্ব নেই এমন নয়, আজকে অন্য ছেলে নিয়েছে, কালকে আপনার ছেলে নেবে।
আমার ছেলে এখন আমার কাছে তো চলো ভাই দিল্লিতে থাকে, আমি আমার ছেলের সঙ্গে খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক থাকি, কারণ আমার ছেলের বয়সটা কম, কাছে আশপাশে থাকি, কি করে না করে আলোচনা করি, বসি। তো গার্জেনরাও এভাবে একটু টাইম দেওয়া, আমি মা বাবাকে বলবো ছেলে মেয়েদেরকে একটু সময় দেওয়া, কথাবার্তা বলা। কারণ ড্রাগসটা নেওয়ার পরে প্রথম দিকে আপনি বুঝতে পারবেন না, প্রথম দিকে তো মনে করবেন আর বা ছেলে যত পড়াশোনা করছে, ছেলে একদম জিমে যাচ্ছে, এক্সারসাইজ করছে, একদম ডোলা ডোলা নিয়ে এসছে, এ তো ট্যাবলেট করছে, তো জানে না কিছুদিন পরে যখন সিরিয়াস হয় ট্যাটটা পায়। তার জন্য এই বয়সে, যে বয়সটা 16 থেকে 25 বছর বয়সটার মধ্যে ছেলে হোক মেয়ে হোক, এ তরুণ বয়স, তো তাদের প্রতি নজর দেওয়া আমাদের কর্তব্য। আমি আবারও বলছি, ত্রিপুরার সমস্ত ক্লাবগুলি যদি আমাকে সামান্য এরা ভালোবাসে, তো ইনিশিয়েটিভ নিজেরা তৈরি করো যে নিজের এই এরিয়ার মধ্যে কোনো ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে দেবো না। তারপরে যদি কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স হয়, তো আমার বাড়িতে স্টাফ আছে, বলে কে ইন্টারফারেন্স করছে, কে তার পেছনে আছে বলে দেওয়া, আমি অ্যাকশন করিয়ে নেব মুখ্যমন্ত্রী বলে। সেই বিষয়ে দেখুন, যত বেশি আপনি পেছনের দিকে যাবেন, পেছন থেকে শিক্ষা নিতে হয়, আগের দিকে চলে যেতে হবে। বারবার আমি পেছনে চলে যাব, তো নিজের স্বভাবটাও তেমন হয়ে যাবে। আমি পেছন ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, আমি তো মহারানী বিভূদেবী, যিনি আমাদের মহারানী আছেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিকের মা, উনি দেখেছি আমাকে ভাষণের মধ্যে, ওখানে আমি যখন সিএম ছিলাম, জামাতে ওহদাকে একটা জায়গা এখানে দেওয়া হয়েছিল, পুকুরটা যে ছিল ওখানে একটা জায়গা মহারানীও দিয়েছে, মহারাজরাই দিয়েছে তাদেরকে, রানী পুকুরের কাছে। ওখানে ভাষণ দেওয়ার সময় মহারানী বলেছেন, ভাষণটা দেখে মহারানী বলেছে যে এই তো আমার শ্বশুরের সব ছিল, আমরা 40,000 টাকা থেকে চিটাগাংকে কিনেছি, আমরা এত হাজার টাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া কর দিয়ে আমরা নিয়েছি। তো সমস্তটাই মহারাজের যে লাইব্রেরি, এখন যে ঘটনা হয়েছে তখন সেগুলো পুড়িয়ে শেষ করেছে, বীর বিক্রম লাইব্রেরি কুমিল্লাতে ছিল। তো স্বাভাবিকভাবে এগুলো তো ইতিহাস, এটা তো মিথ্যা নয়। তো মহারাজের যে ছোট্ট ত্রিপুরা নয়, ত্রিপুরার কমসে কম 7-8 গুণা বড় ত্রিপুরা রাজ্য ছিল। তো সেটা কোনো অসত্য নয়, সত্য কথা। ত্রিপুরা রাজা বড় রাজ্যের অধিকারী ছিল। ত্রিপুরার ডাইনেস্টি ভারতবর্ষের 5টার ওল্ডেস্ট ডাইনেস্টির মধ্যে একটা ডাইনেস্টি। তো তার জন্য আমরা গর্ব করি যে আমাদের রাজ্যের যে রাজা, সেটা 5টা পুরনো রাজার মধ্যে একটা, এত পুরনো ডাইনেস্টি। তো আমাদের রাজ্যটা অনেক বড় ছিল। তো এখনকার কে কি বলছে তাতে কোনো আসে যায় না, দিস ইজ ফ্যাক্ট, যে বাংলাদেশের বড় একটা অংশ, এখনো তো মহারাজ বলেছেন, মাঝখানে যখন কেয়ারটেকার ওখানে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন ইউনিস, ওই সময় তো মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিককেই বলেছিলেন, বলে এই তো উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তার মধ্যে উনি বলেছেন যে এটা তো আমাদেরই ছিল, আমরা চিকেন নেক বলছো, ধমকি দিয়ে চিকেন নেক নিয়ে যাবো, নর্থ ইস্ট নিয়ে যাবো, তখন মহারাজ বলে সিলেট দিয়ে নিয়ে এসব তো আমাদের। তো আমি বলছি মহারাজও তো ইতিহাসটা জানে, মহারাজ খুবই তো বলেছে এগুলো আমাদের ছিল, নতুন কোনো কথা নেই। যে যারা এগুলো বলে এমনিতেই মনের আনন্দে বলে, কিন্তু ফ্যাক্ট সঠিক যে আমাদের ত্রিপুরা বহু বড় ছিল, এবং সেটার মধ্যেই কুমিল্লাতে তো আমার বাবা কুমিল্লাতে থাকতেন, তো আমাদের কাছে জমিন যে দালাল দলিল ছিল, মহারাজাদের দলিল ছিল ত্রিপুরা কুমিল্লাতে, খাজানার দলিল তো মহারাজদেরই ছিল, এটা এরিয়া তো মহারাজদেরই ছিল। বোঝাতে সক্ষম হয়েছি তো? দেখুন, সাবরুমের বৃষ্টি তো সব তৈরি গেছে। আমার মনে হয় আপনারা শঙ্কর বাবুকে জিজ্ঞাসা করলে আরো বেশি খবর পাবেন সাবরুমের। আমি সাউথে গিয়েছিলাম, শঙ্করকে জিজ্ঞাসা করেছিলাম, শঙ্কর বাবুকে। ওইদিকে মিটিং একটা হয়েছে, রোড আমরা যেটা 400, 450, 500 কোটি টাকা দিয়েছিলাম, রামনগর থেকে চিটাগাং বন্দরগাঁও পর্যন্ত, রামপুর রামগড়, তো রোড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কারণ সিঙ্গেল রোড ছিল, সেটা ভারত সরকার টাকা দিয়েছে। এখানেও হয়ে গেছে, ব্রিজ তো আমি থাকার সময় কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাংলাদেশের একটা অফিসিয়াল যে স্টাফ যারা রয়েছেন, তাদের সঙ্গে ভারত সরকারের একটা আলোচনা কিছুদিন আগে হয়েছে, একটা মিটিং হয়েছে। তো আমি তো চাই যে খুব কম সময়ের মধ্যে রাস্তাটা খুলে গেলে ত্রিপুরার মানুষের আর্থিক উপার্জনটা বাড়বে, ত্রিপুরার মানুষের রোজগার পাবে, সেটার জন্যই তো সেটা করা হয়েছিল। বাংলাদেশের মাঝখানে একটা রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক স্থিতি পরিবর্তন হয়েছে, তার কারণে দেরি হয়ে গেছে। আশা করি সেটা যদি বাংলাদেশ সরকার কম সময়ের মধ্যে করে, তাতে সবচেয়ে বেশি লাভবান কেউ যদি হবে, সেটা বাংলাদেশ সরকার হবে।
এটাই অনেক সময় ওখানে কিছু কিছু মৌলবাদী সংস্থান আছে, সেগুলো বোঝানোর চেষ্টা করে তাতে ভারতের লাভ না। ভারতের কি লাভ হবে? ভারতের ঠিক আছে, জিনিসপত্র এখনো তো আসে, আমরা তো আসি, আমাদের অভ্যস্ত হয়ে গেছি তো, আমাদের ওখানে আসাম আগরতলা রোড দিয়ে দূর থেকে আসে, তো আমরা বড় হয়েছি, বিপ্লব দেব তো খেয়ে দিয়ে ডাল চাল খেয়ে বড় হয়েছে, তো এই কারণে এই দিক দিয়ে রাস্তাটা হলে বিপ্লব দেব 6 ফুট 3 ইঞ্চির বদলে 8 ফুট হয়ে যাবে তেমন না। তো এগুলো তাদেরকে বোঝানো উচিত। তাতে সবচেয়ে বেশি আমি পুরো স্টাডি করেছি সব ওই সময় শেখ হাসিনা যে মিনিস্টার প্রাইম মিনিস্টার থাকাকালীন ম্যাডামকে আমি দেখিয়েছিলাম, উনিও জানেন, তাতে বাংলাদেশ লাভান্বিত বেশি হবে আমাদের চেয়ে, কারণ রেভিনিউ পাবে বড় মাত্রায়। আর তার মধ্যে চুক্তির মধ্যে এমন আছে যে গুডস গুলো আসবে তাদের ট্রাক দিয়েই, তাদের ট্রান্সপোর্টেশন দিয়ে আসবে, ওটার লাভও বাংলাদেশি পাবে। এটার মধ্যে একটা কন্ডিশন রেখে দিয়েছে, আমাদের ট্রান্সপোর্টেশন করা যাবে না, এবং তার মধ্যে এক্সট্রা টাকাও রেখে দিয়েছে, পার কিলোমিটার এত টাকা বেশি। তার জন্য তারপরও আমরা মেনে নিচ্ছি, চলো ভাই চালু করো। তো সেইভাবে এটা চালু হলে বাংলাদেশ তো লাভান্বিত হবেই স্বাভাবিকভাবে। ত্রিপুরা করিডোর হলে আমরা ত্রিপুরার মানুষ উপকৃত হবে। ত্রিপুরাতে বন্দে ভারতের ব্যাপারে কাটবে তখন দেখে নেবেন। আপনি বলছেন জট কাটছে না কেন, যখন কাটবে তখন দেখবো। তো স্বাভাবিকভাবে এখন আলোচনা চলছে, কথাবার্তা হয়েছে, আপনারাও দেখেছেন। মাননীয় যে ত্রিপুরা মাতার যে চিফ আছেন আদরণীয় প্রদ্যোৎ মহারাজ, উনিও তো মাননীয় বিএল চন্দ্রজির সঙ্গে, রাষ্ট্রীয় অধ্যক্ষের সঙ্গে বসেছেন। তো স্বাভাবিকভাবে একটা তো দেখেছেন, তো বসেছে তো বিজেপি প্রেসিডেন্ট, বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন সঙ্গে বসেছে, সোনিয়া গান্ধীর সঙ্গে তো বসেনি। তো একটা জায়গা তো পরিষ্কার হয়ে গেছেন আপনারা, পরিষ্কার করতে পেরেছি তো। ওরা যদি ওদের সঙ্গে বসে তখন আমাকে প্রশ্ন করা। সেই বৈঠকের পর উনি লাইভে এসে আগামীকালকের জন্য একটা বিশেষ ত্রিপুরায় বৈঠকের ঘোষণাও দিয়েছেন, এবং সেই বৈঠক থেকে স্পষ্ট বলেছেন যে এবারে আর কোনোভাবেই সেখানে সাধারণ মানুষের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ত্রিপুরা মহিলা। কোথাও যেন একটা ইঙ্গিত ছিল সেই। উনি ওনার লাইভে এসে কি বলেছেন আমি আসলে দেখিনি। আমাকে দেখতে হবে, আপনি বলেছেন বলে আমি তার জবাব দিয়ে দেবো তেমন না। কিন্তু আমি এটা দেখেছি যে মহারাজ, বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজার বিএল সন্তোষজি এবং আমাদের রাষ্ট্র প্রেসিডেন্ট আছে, তার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন, একটা টিম নিয়ে আলোচনা হয়েছে। আর তার আলোচনার রেজাল্ট কি সেটা তো ইন ফিউচার বলবো। Tripartite agreement was supposed to be implemented within a certain time. এবং এই জন্য বারবার ক্ষোভেরও প্রকাশ করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন যে ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন হচ্ছে আপনিও ছিলেন ওইটা। এবং এক্ষেত্রে ত্রিপুরার কেউ কেউ মানে বাধা সৃষ্টি করছে, তার বারবারই অভিযোগ। দেখুন এটা মহারাজ বলেছে, আমি তো বলিনি। তো মহারাজকে এই কথাটা জিজ্ঞাসা করা, মহারাজ আমাকে যদি, আমি মহারাজের পার্টি করি না, মহারাজের সঙ্গে আমার ব্যক্তিগত একটা, যেমন আপনার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, ওদের সঙ্গে আছে এমন সম্পর্ক, সেই কারণে আপনার পত্রকারিতা কি করবেন, কার জন্য কি লিখবেন, এটা আমি তাই করতে পারবো না। স্যার অ্যাপসের বিষয়টা প্রথমবার নরেন্দ্র ভাই মোদী নিয়ে এসেছেন তেমন না, আদরণীয় প্রণব দা এখন নেই। কাজটা প্রণব দা থাকার সময় শুরু করেছিলেন, কিন্তু কাজটা করে যেতে পারেননি, কারণ কি ওই দলের যে চিফ ছিলেন সোনিয়া গান্ধী ছিলেন, রাজীব গান্ধী ফাউন্ডেশনের যে উনি প্রেসিডেন্ট পাট্রন ছিলেন সবার উপরে, সেই কারণে প্রণব দা সেটা করতে পারেন। হয়তো বা সেই কারণে প্রণব দা দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি। তো আমি আজকে কিন্তু দাদা নেই, আমাদের গর্ব ছিল, কারণ আমাদের মাঝখান থেকে একজন উঠে এই পর্যন্ত গিয়েছিল, কিন্তু হয়নি কেন সেটা আমি আজকের দিনে বলবো না, কিছুটা তো আপনারা জানেন। আর যেটা বলছেন যে এখানে আরএসএস আছে বা আইডি আছে, সবার জন্য সময় নেওয়া হবে, সংঘের জন্য সময় নেওয়া হবে, আরএসএস এর জন্য আলাদাই নেওয়া হবে, আর মিশনারির জন্য আলাদা হবে, রামকৃষ্ণ মিশনের জন্য আলাদা হবে, এমন না। তো তার জন্য রামকৃষ্ণ মিশনের কোনো অসুবিধা হচ্ছে না, আরএসএস এর কোনো অসুবিধা হচ্ছে না, ভারত সেবাশ্রমের কোনো অসুবিধা হচ্ছে না, তারপর ইসকন তো ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে, এদের অসুবিধা হচ্ছে না। অসুবিধা যাদের হচ্ছে তাদেরকে একবার বুঝতে হবে আপনাদেরকে, এদের অসুবিধাটা কেন হচ্ছে। কারণ কি, অবৈধভাবে টাকাটা এনে তারপরে হিসাব নিকাশ নেই, 5 বছর পরে রিনিউ করা হয় না, তারপরে নিজের সম্পত্তি বানিয়ে নেয়। আলটিমেটলি এটাই হতো। তো অবৈধ সম্পত্তি বানিয়ে সেটা বিক্রি করেও দিত, বিক্রি করে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হতো। তার বহু উদাহরণ রয়েছে, একটা না বহু উদাহরণ রয়েছে।
আমি তো একটা ধরেন কাশ্মীর যে এই যে পাথর ছোড়া হতো, ইয়ে করা হতো, তার পেছনে এনজিও গুলি কার কার ছিল সবগুলো তো সব মানুষের সামনে, আপনাদের সামনে গুগল আপনি ইয়ে করুন, বেরিয়ে আসবে, সবকিছু চলে আসবে।